हेलो स्टूडेंट आज के आमी क्लास 10 एक नतून चैप्टार चालू करছি केमिस्ट्री आयनीय ও সমযোজী বন্ধন। এই আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারটাতে আমরা যেটা জানবো যে কিভাবে কেমিক্যাল বন্ড করে থাকে। কেমিক্যালের দুটো বন্ড থাকে, রাসায়নিক বন্ধন দুটো প্রকারের হয়, একটা হচ্ছে আয়নীয় বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। এই দুটো বন্ধন সম্পর্কে আজকে আমরা এই ক্লাসে দেখব। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। এই রাসায়নিক বন্ধনের ক্লাসটা এটা জানার আগে আমরা বলে দিই যে আমার ফার্স্ট ভিডিও 20টা মোলের নাম যেটা বলেছিলাম মুখস্থ করা অতি প্রয়োজন, সেটা যেন সবার মগজস্থ ঠোঁটস্থ থাকে, কারণ এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা 20টা মোলের নাম জানে রাখা দরকার এবং তার পরমাণু ক্রমাঙ্ক সহ, তাহলে আমরা এগুলো করতে পারবো। তাও আমি একবার আলোচনা করে দেব 1 থেকে 20টা মোলের নাম, তাহলে তোমরা নিজেরাও করতে পারবে কিভাবে রাসায়নিক বন্ধন, কিভাবে বন্ধন গঠিত হয়, কে প্লাস হয় কে মাইনাস হয়, সব কিছু একদম সহজ সরলভাবে তোমরা বুঝতেও পারবে এবং নিজেরাও করতে পারবে। দেখো আমি এখানে 20টা মোলের নাম লিখে দিয়েছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20টা মৌলের নাম তোমাদেরকে একদম মগজস্থ করে রাখতে হবে যেন কোনো প্রকার না এটা ভুলে যাওয়া হয়। তো আমি এইটার মনে রাখার একটা ছক বলেছিলাম যে এর ফার্স্ট অক্ষরগুলো নিয়ে নেবে। হা, হি, লি, বে, বো, কা, না, ও, ফ্লু, নি, শো, মে, এ, সি, ফ, সা, ক্লো, আর, প, কে। এরকমভাবে ফার্স্ট লেটারগুলো যদি নিয়ে রাখো, নিয়ে একটা ছন্দ করে নাও, যেমন হা, হি, লি, বে, বো, কা, না, ও, ফ্লু, নি, শো, মে, এ, সি, ফ, সা, কে। তো এইটা জাপানিজ ভাষা হয় কি যা ভাষা হয় জানি না, তো এই ভাষা অনুযায়ী তোমরা যদি মনে রাখো সিরিজটা, তাহলে কিন্তু তোমরা বন্ধুদেরকেও ভালোভাবে খেলার ছলে এটা বলতে পারবে এবং নিজেদেরও অনেকটা মুখস্থ হয়ে যাওয়ার প্র্যাকটিসটাও জারি থাকবে। তো এরপরে আমরা দেখব ফার্স্ট এদের পরমাণু গঠন। আমরা ফার্স্ট আজকে টপিকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, ঠিক আছে? তো এই আয়নীয় বন্ধন গঠনের আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা পরমাণু স্ট্রাকচার কিভাবে তৈরি হয়। আগে পরমাণু স্ট্রাকচারটা দেখব, দেন আমরা এই আয়নীয় বন্ধন কিভাবে হয়, কি করে হয় সেই জিনিসটা আমরা তবে বুঝতে পারবো। তো প্রথমে চলে আসো পরমাণু গঠন। ধরো আমি এখানের মধ্যে তোমার সুবিধার্থে আমি নিয়েছি নাইট্রোজেনের পরমাণু গঠনটা কিভাবে হয় দিদি, এটা কি হবে? ফার্স্ট আমাদের পরমাণু গঠন করার জন্য প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমাদেরকে প্রথমে জানতে হবে ইলেকট্রন বিন্যাস, তারপর করতে হবে কক্ষপথ। কক্ষপথ কটা হয়? 3টে, সাধারণত 4টে মতো হয়ে থাকে। কে, এল, এম, এন, ওটা মাঝে মাঝে হয়, এটা ধরা হয় না, কে, এল, এম, এন, ঠিক আছে? এই 4টে পথই হয়ে থাকে, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস, কক্ষপথ, এটা যদি আমরা করে নিই তাহলে হবে। আর ইলেকট্রনগুলো আমাদের থাকে কক্ষপথে, ইলেকট্রনগুলি কক্ষপথে থাকে। এই 3টে জিনিস মনে রাখো। এরপরে আমরা স্ট্রাকচারটা আঁকবো। ধরো আমরা নিয়েছি নাইট্রোজেন, ফার্স্ট আমরা এই ইলেকট্রন বিন্যাসটা শিখি, তাহলে আমাদের কভার করতে হবে ফার্স্টে ইলেকট্রন বিন্যাস, তারপর কক্ষপথের কনসেপ্টটা, তারপর ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই আমাদের ইলেকট্রন বিন্যাস করব নাইট্রোজেনের। কক্ষপথ হয় আমাদের 4টে কি 5টা হয়ে থাকে, যে কক্ষপথগুলো আমরা নাম দিয়েছি কে, এল, এম, এন। ওকে, কটা কক্ষপথ হয় বলেছি? 4টে, কে, এল, এম, এন। প্রথম কক্ষপথ 2টো নেয়, দ্বিতীয় কক্ষপথ 8টা, তৃতীয় কক্ষপথও 8টা নিতে পারে, চতুর্থ কক্ষপথটা 18টা, তারপর আরও যদি থাকে 18 দেন 32। মানে এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স যে 2, 8, 8, 18, 18, 32। এই 6টা সিকোয়েন্সে আমাদের মনে রাখবো আমরা এটা, যে আমাদের 6টা মতো কক্ষপথ ধরেছি, 2, 8, 8, 18, 18, 32,
ঠিক আছে, আমাদের এত কটা সে খেতে পারে, ইলেকট্রনগুলো নিতে পারে। এদের পেটে দুটো কে কক্ষপথে দুটো ইলেকট্রন খেতে পারে, এল কক্ষপথ 8টা খেতে পারে, এম কক্ষপথ 8টা খেতে পারে, এন কক্ষপথ 18টা, ও কক্ষপথ 18টা, আর পি কক্ষপথ সব থেকে বেশি 32টা খেতে পারে। ধরো তুমি দুটো রসগোল্লা খেতে পারো, তুমি আর তোমার বন্ধু খেতে পারে 8টা রসগোল্লা, ঠিক আছে, তাহলে ওইটা তোমার বন্ধুর ক্যাপাসিটি আর এটা হলো তোমার ক্যাপাসিটি, যে তুমি দুটোই খেতে পারবে, ওর থেকে বেশি দিলে তুমি বমি করে ফেলবে বা খেতে পারবে না। আর তোমার বন্ধু 8টাই খেতে পারবে, ওর থেকে বেশি সে আর খেতে পারবে না, আর ওর কম দিলে তার পেট খালি মনে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। এবার তারপরে দেখো তো আমাদের পরমাণু স্ট্রাকচারটা কীরকম হবে, এইটা আমরা এবার ইলেকট্রন বিন্যাসটা দেখবো। আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল, এই টপিকটা আমাদের পুরো কভার করে নিয়েছি। এরপর আমাদের ইলেকট্রন বিন্যাস আছে। আমি ধরে নিচ্ছি এই নাইট্রোজেনটা, আমরা ইলেকট্রন বিন্যাস যেটা করব সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা নাইট্রোজেনে প্রথমে কক্ষপথ দেখব। নাইট্রোজেন কত নম্বর ঘরে আছে বাবু? 7 নম্বর ঘরে, তাই তো? তাহলে এর কক্ষপথ আমরা লিখব ফার্স্ট কে, এল, এম, এন। বলেছি প্রথমত 4টেই লিখবে তোমরা। তো কে কক্ষপথ কটা খেতে পারে? 2টো খেতে পারে, তাহলে আমরা এখানে লিখব 2। 7 থেকে 2 বাদ দিয়ে দিলে কটা পড়ে থাকে? 7 থেকে 2টো নিয়ে নেওয়া হয়েছে, তাহলে আর কটা পড়ে আছে? সে 2টোই খেতে পারে, সে 2টো নিয়ে নিয়েছে, তাহলে আর কটা পড়ে আছে? 5টা। তাহলে এর কক্ষপথ 5টা নিয়ে নিল। এই যে 5টা নিয়ে নিল, নাইট্রোজেনের এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, 5, ঠিক আছে। এইটা হলো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 2, 5। তার মানে কে কক্ষপথ 2টো খেতে পারে, সে 2টো নিয়ে নিল। এখনও 7টা থেকে 2টো নিয়ে নিলে এখনও পড়ে আছে 5টা, যেটা সে এল কক্ষপথকে দিয়ে দিল, ঠিক আছে। এরপরে ধরো আমাদের আছে, আচ্ছা এবার আমরা এর পরমাণু গঠনটা দেখব। এবার পরমাণু গঠনটা কী করব আমরা? পরমাণু গঠনটা আমরা এই জায়গাটাতে করছি। ধরো ফার্স্ট আমরা এরকম একটা গঠন করব। তো আমাদের কটা কক্ষপথ পূর্ণ হয়েছে? 1টা 2টো, তাহলে আমরা ফার্স্ট 2টো কক্ষপথ এঁকে নেব, ঠিক আছে। এইবার প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 2টো ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন নেগেটিভ দিয়ে লিখব। তারপরে কক্ষপথে 5টা আছে, তারপরে কক্ষপথে 5টা লিখে দেব, 2, 4 আর এই 1, 5। আর এইখানে মাঝখানে আমরা কার ইলেকট্রন বিন্যাস করলাম, কার পরমাণু গঠন করলাম? নাইট্রোজেনের। তাহলে আমি এখানটা করে নাইট্রোজেনটা লিখব। এইটা হয়ে গেল নাইট্রোজেনের পরমাণু গঠন। এরকম ধরো আমরা আরেকটা পরমাণু স্ট্রাকচার দেখে তারপর আমরা আয়নীয় বন্ধনে আসবো, ঠিক আছে। আমরা ক্লোরিনটা দেখব এবার। ক্লোরিনটা চলো দেখো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিয়ে চলে এসেছি। ক্লোরিন কত নম্বর ঘরে আছে বাবু? 17 নম্বর ঘরে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? প্রথম কক্ষপথ কটা খেতে পারে? হ্যাঁ, 2টো খেতে পারে, তাহলে আমি ফার্স্টে বসিয়ে দেব 2। পরে কটা আছে? 17 থেকে 2 নিয়ে নেওয়া হয়েছে, 17 থেকে 2 নিয়ে নেওয়া হয়েছে, এখনও 15 পড়ে আছে। কিন্তু এল কক্ষপথ তো 8টাই খেতে পারে, সে তো 15টা খেতে পারবে না, তাই তাকে আমরা 8টা দিয়ে দিয়েছি। তাহলে 8 আর 2 মিলে 10 আছে, এখনও কটা পড়ে আছে? এখন আর পড়ে আছে 7টা। আমরা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবো যে 2, 8, 8, 18, 18, 32। তাহলে তৃতীয় কক্ষপথটা 8টা খেতে পারে, তাহলে ওখানের মধ্যে এখানে 10 ফুলফিল হয়ে গেছে। এখন আর কটা বাকি আছে? আর 7টা বাকি আছে। এই 7টা এম কক্ষপথকে দিয়ে দেবে, যে যা ভাই তুই নিয়ে নে। এই 7 নিয়ে নিল, তাহলে কত হয়ে গেল এর? 2, 8, 7। কটা কক্ষপথ তৈরি করলো? 1টা, 2টো, 3টে। সে 3টে কক্ষপথ তৈরি করলো, ঠিক আছে। তাহলে আমরা 3টে কক্ষপথের স্ট্রাকচার করব। ক্লোরিন 1টা কক্ষপথ, 2টো কক্ষপথ অ্যান্ড দেন 3টে কক্ষপথ। প্রথম কক্ষপথ কটা খেতে পারে? 2টো। তারপরে কক্ষপথ 8টা, 2, 4, 6, 8। তারপরে কক্ষপথ কটা খেতে পারে? 7টা, 2, 4, 6 আর এদিকে একটা 7টা খেয়ে নিতে পারছে, ঠিক আছে। দেখো আমরা এইখানে পরমাণুর গঠনটা এটা করালাম ক্লোরিনে। আশা করতে পারি আর পরমাণু গঠন নিয়ে তোমাদের কোনো কনসেপ্ট থাকবে না, যদিও থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। ব্যাস, এটা হয়ে গেল পরমাণু গঠন। এরপরে চলে আসো আমাদের টপিকে, কেমিক্যাল বন্ডিংয়ের টপিকটাতে চলে আসি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, ওটা সম্পর্কে আমরা একটু দেখব।
দেখো এবার আয়নীয় বন্ধন গঠন নির্ণয় করার আগে আমাদের তিনটে বিষয় জেনে নিতে হবে। ঠিক আছে, প্রথম তিনটে বিষয় কি কি? অষ্টক সূত্র, দ্বৈত সূত্র, যোজ্যতা। এই তিনটে বিষয় সম্পর্কে আমাদের কনসেপ্ট একেবারে ঝলমলে চকচকে ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো বলি, আমাদের অষ্টক সূত্র মানে কি? আমাদের যে পরমাণুগুলো রয়েছে, যে মৌলগুলো রয়েছে, তারা সবসময় তার বাইরের কক্ষপথে চাইবে যেন আমাদের বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। তার একটা কম থাকলে তার স্টেবিলিটি পাওয়ার কমে যাবে। তাহলে তারা সবসময় কি চাইবে? যে আমাদের বাইরে কক্ষপথে যেন কোনো রকমভাবে একটা ইলেকট্রন পেয়ে যায়, বা কোনো রকমভাবে যা হোক করে আমাদের 8টা ইলেকট্রন করতে হবে। এই 8টা ইলেকট্রন করতে পারার যে প্রবণতা, বা এই 8টা ইলেকট্রন যেভাবে করছে, এই মৌলগুলো যে 8টা ইলেকট্রন করার চেষ্টা করছে, যে তাদের বাইরে কক্ষপথে 8টা ইলেকট্রন না করলে সে সুস্থ হবে না, এইটাকে বলা হচ্ছে আমাদের অষ্টক সূত্র। যে মৌলগুলো অষ্টক সূত্রের নিয়ম প্রচলন করে, মানে এই মৌলগুলো তার বাইরে কক্ষপথে সর্বদা 8টা ইলেকট্রন করার চেষ্টা করবে। এটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র নিয়ম মেনে চলা। আবার একটা আছে দ্বৈত সূত্র। এটা কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এই যে তিনটে মৌল আছে, এদের তো বাইরের কক্ষপথে খুব কম ইলেকট্রন থাকে। যদি দেখা যায় হাইড্রোজেন, এ তো 1 নম্বর ঘরে আছে, এর ইলেকট্রন বিন্যাস করলে 1 হবে। সে তো আর 7টা ইলেকট্রন তাকে কেউ দেবে না, 7টা ইলেকট্রন তাকে কেউ দেবে না। তাই সে কি করবে? যে আমি কোথা থেকে যদি আর একটা ইলেকট্রন পেয়ে যাই, তাহলেই আমাদের 2টো হয়ে যায় বাইরের কক্ষপথে। তারা কি করবে? যে আমাদের বাইরের কক্ষপথে যেন 2টো করে ইলেকট্রন এসে যাক। এই 2টো ইলেকট্রন করার যে প্রবণতা, ওইটা হচ্ছে তোমার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলো হচ্ছে ওদের স্টেবিলিটি পাওয়ার। ঠিক আছে, তো এরা যে সূত্রটা মেনে চলে, সেই সূত্রটা হচ্ছে আমাদের দ্বৈত সূত্র। আর অষ্টক সূত্র কারা মেনে চলছে? যারা বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করবে, যেরকম বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরা সবসময় বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন করার চেষ্টা করে। শুধু কারা করে না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এই তিনটে মৌল আমাদের ব্যতিক্রম দেখা যায়। এই তিনটে মৌল আমাদের কোন সূত্র মেনে চলে? দ্বৈত সূত্র মেনে চলে। আর অষ্টক সূত্র, সব মৌলই অষ্টক সূত্র মেনে চলে। ঠিক আছে, এরপরে চলে আসো যোজ্যতা। যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে হচ্ছে যে আমাদের বাইরের কক্ষপথে যেটা করছিলাম, মানে আমাদের যেটা শেষ কক্ষপথ একদম, ঠিক আছে, যেরকম ধরো আমরা নিচ্ছি বেরিলিয়ামের। যদি আমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি পাবো? বেরিলিয়াম আছে আমাদের 4 নম্বর ঘরে, প্রথম কক্ষপথ 2টো খেয়ে নেয়, আর পড়ে আছে আমাদের এল কক্ষপথ, সে আর 2টো নিয়ে নেবে। বাইরের কক্ষপথে আমাদের যেটা থাকবে সেটাই হলো তার যোজ্যতা। বাইরের কক্ষপথে 2টো আছে, তাহলে এইটা হলো তার যোজ্যতা। কিন্তু 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 যখনই এটা তোমার 4-এর বেশি, অর্থাৎ 5, 6, 7 এরকম হয়ে যাবে, তখনই আমরা 8 থেকে তাকে বিয়োগ দিয়ে দেব। ধরো যেরকম আমরা নিচ্ছি নাইট্রোজেনটা, নাইট্রোজেন রয়েছে 7 নম্বর ঘরে, এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এ হবে যেটা, সেটা হচ্ছে 2, প্রথম কক্ষপথ 2টো খেতে পারে, 2 নিয়ে নিতে, 7 থেকে 2 নিলে এখনও 5টা পড়ে আছে, যেটা 5টা নিয়ে নেবে। 4-এর থেকে বেশি 5টা, 4-এর থেকে বেশি যেহেতু, আমরা কি করব? এটাকে 8 থেকে 5 বিয়োগ দিয়ে দেবো। কত পড়ে আছে? 3। তো এইখানের এর যোজ্যতা হয়ে যাবে, আমাদের 3। যোজ্যতা কত? 3। তাহলে আমরা কি বললাম? যে 4-এর বেশি হলে, 4-এর বেশি হলে 8 থেকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেল যোজ্যতা। তাহলে আমরা তিনটে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যে অষ্টক সূত্র মানে হচ্ছে বাইরে সবসময় চাইবে তারা বাইরে 8টা ইলেকট্রন করতে, আর দ্বৈত সূত্র মানে হচ্ছে তারা চাইবে সবসময় বাইরে কক্ষপথে 2টো ইলেকট্রন করতে। কারা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। আর যোজ্যতা কি দেখলাম? যে বাইরে কক্ষপথে যারাই আছে তারাই হলো তার যোজ্যতা, কিন্তু যখনই 4-এর বেশি হয়ে যাবে তখন আমাদের সেটা 8 থেকে বিয়োগ দিতে হবে, দিয়ে আমাদের যোজ্যতাটা বার করতে হবে। ঠিক আছে, চলো এবার আয়নীয় বন্ধনটা দেখে নিই আমরা।
দেখো এবারে আয়নীয় বন্ধন, এই বন্ধন গঠনের জন্য আমাদের শেখা হয়ে গেছে এইগুলো প্রায়। এবার আমাদের দেখবো যে আয়নীয় বন্ধন তৈরি করতে আমাদের কী কী দেখবে। আমাদের এটা দুটো যৌগের মধ্যে তৈরি হয়, ঠিক আছে? যেরকম ধরো NaCl কীভাবে তৈরি হলো, NF কীভাবে তৈরি হলো, তারপরে LiF কি করে তৈরি হলো, এইগুলো আমরা সব করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুটো যৌগ আছে, একটা Na আর একটা Cl। তো ফার্স্ট আমরা Na আর Cl এর ইলেকট্রন বিন্যাস করে নেব। তাহলে N এর ইলেকট্রন বিন্যাস কি হবে? KLm। N এটা কত নম্বর ঘরে আছে? দেখো সোডিয়াম রয়েছে আমাদের 11 নম্বর ঘরে, তাই তো? তাহলে যদি 11 নম্বর ঘরটাকে আমি ভাঙি, ফার্স্ট কক্ষপথ দুটো খাবে, দ্বিতীয় কক্ষপথ 8টা, তাহলে 8 আর 2 10, আর একটা পড়ে আছে যেটা M কক্ষপথ নিয়ে নেবে। ক্লোরিন এটা হচ্ছে আমাদের K কক্ষপথ, L কক্ষপথ, M কক্ষপথ, ঠিক আছে? ক্লোরিন রয়েছে আমাদের 17 নম্বর ঘরে, প্রথম কক্ষপথ দুটো খেলো, তাহলে পড়ে আছে কটা? 15টা। এ নিয়ে নিল 8টা, তাহলে 8 আর 2 10, এখন আর কটা পড়ে আছে? আর পড়ে আছে মাত্র 7টা, যেটা এ নিয়ে নেবে। এবার সোডিয়াম আর ক্লোরিন, দেখো এদের মধ্যে তোমরা একটা জিনিস দেখতে পাবে, এর বাইরের কক্ষপথে এরা সবসময় কী চাইবে? ওই যে বললাম 8টা করার চেষ্টা করবে। এর কি আছে বাইরের কক্ষপথে? একটা ইলেকট্রন পড়ে আছে। এ যদি কোনো রকমভাবে ওই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, তাহলে এর বাইরের কক্ষপথে 8টা হয়ে যাবে। ক্লোরিন যেটা রয়েছে এর বাইরের কক্ষপথে 7টা আছে। সে যদি কোথা থেকে আর একটা ইলেকট্রন পেয়ে যায়, তাহলে সে রাজা, সে হয়ে যাবে, তার বাইরের কক্ষপথে হয়ে যাবে 8টা ইলেকট্রন। তাহলে এরা কি করবে? এরা তোমার একজন ইলেকট্রন এরা দুজনের সাথে এবার সামঞ্জস্য করছে, যে কথা বলছে। সোডিয়াম ক্লোরিনকে বললো যে দেখ ভাই, আমার তো বাইরের কক্ষপথে একটা আছে, আমি তোকে যদি একটা ইলেকট্রন দিয়ে দিই, তুই কি নিবি? এদের মাকসাদ কিন্তু একটা আছে, মাকসাদ এদের আছে যে তারা কি করছে, যে তারা কেন দেবে, কেন নেবে, দুজনেরই লাভ হবে। ও 8টা করে নিতে পারবে, এ একটা ইলেকট্রন দিয়ে এরও 8টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি করলো? সোডিয়াম ক্লোরিনকে বললো যে তুই বাবা আমার একটা ইলেকট্রন নিয়ে নে। সোডিয়াম কি করলো? এই ক্লোরিন কি করলো? বললো হ্যাঁ ভাই দিয়ে দে। তাহলে এদের যদি পরমাণু গঠনটা দেখায়, সোডিয়াম প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে আছে আমাদের একটা। ক্লোরিন এটাও সেম, প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে আছে আমাদের 8টা, তৃতীয় কক্ষপথে আছে আমাদের 7টা। তাহলে সোডিয়াম ক্লোরিন কথা বলে নিল যে তুই ভাই দিয়ে দে, আমি ভাই নিয়ে নিচ্ছি। সোডিয়াম কি করলো? ও নাচতে 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 একে একটা ইলেকট্রন দিয়ে দিল। ক্লোরিন একদম খুশি মন, ও নিয়ে নিল। যেহেতু সোডিয়াম দিয়েছে, ও দিচ্ছে, দান করছে। ধরো আমি ভিখারি, তোমাদের কাছে বলছি যে প্লিজ পড়াটা বুঝে নাও। তুমি বলছো হ্যাঁ ভাই দিয়ে দাও, বুঝে নিচ্ছি। আমি কি, আমার কাছে জ্ঞান আছে, আমি তাই তোমাকে দিচ্ছি। তাহলে আমি পজিটিভ, তো পাওয়ার আছে আমার বেশি, তোমায় দিতে পারছি। তার মানে এ ধনী, এ গরিব, ঠিক আছে? এ কি করলো? এ ওকে তার পয়সা দান করে দিল, কারণ এ ধনী। তাহলে এ কি হয়ে যাবে? Na+ পজিটিভ হয়ে যাবে। ক্লোরিন বেচারা নিয়েছে, হাত পেতেছে, দে ভাই দে। তাহলে ও যেহেতু নিয়েছে, ও গরিব, তাই সে হয়ে যাবে মাইনাস। কটা ইলেকট্রন নিয়েছে? একটা, তাহলে +1 -1, +1 -1 কেটে যাবে, দিয়ে বন্ড তৈরি করবে NaCl, ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের আয়নীয় গঠন।
আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। আর একটা আমি দেখাবো আর তোমাদের এই LIFটা HW দেবো, NFটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করতে পারি যে তোমাদের এই কনসেপ্টটা একদম সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে, হতেই হবে। দেখো NaFটা আমি কি করছি, সোডিয়াম রয়েছে 11 নম্বর ঘরে, এর ইলেকট্রন বিন্যাসটা আমি করে রেখেছি 2 8 1। আর ফ্লুরিন যেটা আছে সে কত নম্বর ঘরে আছে, ফ্লুরিন আছে আমাদের 9 নম্বর ঘরে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে, প্রথম কক্ষপথ দুটো নিয়ে নিল, এখনও কটা পড়ে আছে 7টা, দুটো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার সোডিয়ামের আমি পরমাণু স্ট্রাকচারটাকে নিই ফার্স্টে, 2 8 আর এখানে আছে আমাদের 1। আর ফ্লুরিনের ক্ষেত্রে 2 দ্বিতীয় কক্ষপথে আছে 7টা, তাই তো, 2 4 6 and then 7টা। তাহলে দেখো Na আর F সোডিয়ামের বাইরের কক্ষপথে আছে একটা ইলেকট্রন বেঁচে, সে কি চাইবে, সে চাইবে যে ভাই এই একটা ইলেকট্রন যদি আমি কোনো প্রকারভাবে আমাকে ছেড়ে দেয় তাহলে আমি লাইফ জিঙ্গালালা করবো। যেই ভাবা সেই কাজ, ও অমনি ফ্লুরিনকে বললো, দেখলো ফ্লুরিনের কাছে চুপি চুপি করে যে কটা ইলেকট্রন আছে ওর কাছে, দেখলো 7টা আছে, ও তো একটা ইলেকট্রন নিতে পারবে, তাহলে আমি ওর সাথে গিয়ে একটু কথা বলি। সোডিয়াম কি করলো, ফ্লুরিনের সাথে গিয়ে কথা বললো, ভাই আমার কাছে একটা ইলেকট্রন পড়ে আছে, তুই নিয়ে নিবি? ফ্লুরিনেরও তো চায় আর একটা ইলেকট্রন, ও যদি পেয়ে যায় ওরও 8টা হয়ে যাবে। বলো হ্যাঁ হ্যাঁ ভাই দিয়ে দে, দুজনেরই ফায়দা হয়ে গেল। এই একটা ইলেকট্রন একে দিয়ে দিচ্ছে, নাচতে নাচতে সোডিয়াম গেল গিয়ে ফ্লুরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিল। তাহলে সোডিয়ামের বাইরের কক্ষপথে কটা হলো, 2 8, আর ফ্লুরিনের বাইরের কক্ষপথে হয়ে গেল 2 8 8, তাই তো, দুজনেরই বাইরের কক্ষপথ 8টা হয়ে গেছে। কে দিয়েছে, সোডিয়াম দিয়েছে, তাই সোডিয়ামটা কি হয়ে যাবে, পজিটিভ, মানে ক্যাটায়ন। আর ফ্লুরিন নিয়েছে, তার মানে তো ও যেহেতু হাত পেতেছে তাই নেগেটিভ, এটা হওয়ারই ছিল। তাহলে কটা দিয়েছে, একটা করে, +1 -1 কেটে গেল, গঠন করে দিল NaF। ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা থাকবে না। এই একটা দিয়েছি তোমাদেরকে LIFটা, এটা সবাই করে দিও, আমাকে করে বলো যে কার কীরকম ক্লাসটা লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে জানাও। টাটা, আজকের মতো এখানেই শেষ, বাই।